গিয়ে শুনি এক মর্মান্তিক সংবাদ। গত বৃহস্পতিবার থেকে নাকি সায়নের মস্তিষ্ক বিকার দেখা দিয়েছে। চুপচাপ বসে থাকে, কখনো নিজের হাতে চুল পাকায়, খাওয়া দাওয়া করে না বললেই চলে। মাঝে মাঝে কোনো অবান্তর কথা বলে, অথবা কোনো কবিতার লাইন, যা অন্যদের কারুরই বোধগম্য হয় না। প্রথমে রাজি না হলেও আমার একান্ত অনুরোধে ওর স্ত্রী শেষ পর্যন্ত আমাকে সায়নের সঙ্গে দেখা করতে দিল। এই 2-3 দিনের মধ্যেই কত রোগা হয়ে গেছে বন্ধু আমার, চোখের কোণে কালির ছাপ। আমি জিজ্ঞেস করলাম, সায়ন, তো কি হয়েছে রে? ও যেন কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার বদলে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। আর মাত্র দিন আষ্টেক পরে সবার সামনে ও কেমন করে প্রমাণ করে দেবে নিজের আবিষ্কারের কথা। তার চেয়ে বড় কথা, সায়নের হলোটা কি? নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেলে আজ আমাদের নিবেদন লেখক সুজিত চক্রবর্তীর লেখা গবেষকের মৃত্যু রহস্য। শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সায়নের নার্সিং হোমে বসে মাঝে মাঝেই আমার মনে শিহরণ জাগছে, কারণ সায়নের গবেষণা একটা বিপ্লব আনতে চলেছে চিকিৎসা বিজ্ঞান। আবিষ্কারের জনক ডক্টর সায়ন রায় আমার বাল্য বন্ধু। আজ পর্যন্ত কোনো কাগজে এই আবিষ্কারের বিস্তারিত খবর প্রকাশিত হয়নি। সাংবাদিক হিসেবে আজও আমি তেমন নাম করে উঠতে পারিনি। কাজ করি একটা মাঝারি মাপের কাগজে। বন্ধুর দৌলতে আমার এবং আমার কাগজ উভয়েরই ভাগ্য পরিবর্তনের আশা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও মাঝে অনেকদিন আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, তবু সায়ন রাজি হয়েছে আমাকে সময় দিতে। ফোনেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল, আরে তুই, হ্যাঁ হ্যাঁ চলে আয় এক্ষুনি। সায়নের কাছ থেকে শুনে আমি তার আবিষ্কারের যেটুকু বুঝেছি এবার সেটাই বলি। মানুষের সমস্ত অনুভূতির মূলে এক ধরনের তড়িৎ প্রবাহ কাজ করে। মস্তিষ্কের নির্দেশে এই প্রবাহ সারা দেহে ছড়িয়ে পড়ে। কৃত্রিম উপায়ে সঠিক মাত্রায় এই প্রবাহ চালনা করতে পারলে নাকি মানুষকে হাসানো যাবে, কাঁদানো যাবে। পৃথিবী জুড়ে যত নামজাদা আর সফল ডাক্তার আছেন বা ছিলেন, তারা কিন্তু দেখা গেছে মনকে বাদ দিয়ে শরীরের চিকিৎসা করেন না। ওরা মনে করেন বেশিরভাগ ক্ষেত্রেই রোগের উৎস মন, তাই তাদের চিকিৎসা হয় মনের পথ ধরে। তাছাড়া বিভিন্ন রোগের প্রতিষেধক দেহের মধ্যেই পাওয়া যায়, যদিও তার মাত্রা হয়তো সর্বদা যথেষ্ট নয়। কিভাবে এই প্রতিষেধকের মাত্রাকে বাড়িয়ে দেহকে রোগমুক্ত করা যায়, তাই নিয়েই সায়নের আবিষ্কার। সায়ন বলল, আমার আবিষ্কৃত পদ্ধতিতে যে সব ক্ষেত্রেই সমান সুফল পাওয়া গেছে এমন নয় বন্ধু। দেখা গেছে যেসব মানুষ আগে কম ওষুধ বিষুধ খেয়েছে, তাদের এই পদ্ধতিতে সারিয়ে তোলা অপেক্ষাকৃত বেশি সহজ। এ মাসের 15 তারিখ রবিবার দুনিয়ার বাঘা বাঘা ডাক্তার আর বিজ্ঞানীদের সামনে সায়ন প্রমাণ করে দেবে তার আবিষ্কার। অর্থাৎ আর মাত্র 14 দিন বাকি। তারপর আমার বন্ধু বিশ্ববিখ্যাত হবে এমন আশা করতেই পারে। তৃপ্ত মন নিয়ে আমি বাইরে আসার জন্য উঠে পড়লাম। 2 সপ্তাহ বাদে 15 তারিখে আমিও হাজির থাকব, অবশ্যই সাংবাদিক হিসেবে। কিন্তু অদ্ভুত একটা ঘটনায় মনে দারুণ খটকা লাগলো। সায়নের ঘর থেকে সবে বেরিয়েছি, হঠাৎ মনে হলো একটা ছায়ামূর্তি যেন সরে গেল। নার্সিং হোমের পার্টিশন ওয়াল সবই ঘষা কাঁচে, সুতরাং ওপাশের মানুষকে পুরোপুরি চেনা সম্ভব নয়। শুধু বোঝা গেল লোকটি বেঁটে এবং গোলগাল চেহারা। আমার এই খটকার ব্যাপারটা আবার ফিরে গিয়ে সায়নকে জানালাম, কিন্তু কে বোঝাবে ওই আপন ভোলা বিজ্ঞানীকে? হেসেই উড়িয়ে দিল সে আমার কথা। পরের শনিবার আমি সায়নের বাড়ি গিয়েছিলাম। মূল উদ্দেশ্য 15 তারিখের প্রস্তুতি কেমন চলছে তা দেখা। গিয়ে শুনি এক মর্মান্তিক সংবাদ। গত বৃহস্পতিবার থেকে নাকি সায়নের মস্তিষ্ক বিকার দেখা দিয়েছে। চুপচাপ বসে থাকে, কখনো নিজের হাতে চুল পাকায়, খাওয়া দাওয়া করে না বললেই চলে। মাঝে মাঝে কোনো অবান্তর কথা বলে,
অথবা কোনো কবিতার লাইন, যা অন্যদের কারুরই বোধগম্য হয়নি। প্রথমে রাজি না হলেও আমার একান্ত অনুরোধে ওর স্ত্রী শেষ পর্যন্ত আমাকে সায়নের সঙ্গে দেখা করতে দিল। এই 2-3 দিনের মধ্যেই কত রোগা হয়ে গেছে বন্ধু আমার, চোখের কোণে কালির ছাপ। আমি জিজ্ঞেস করলাম, সায়ন, তো কি হয়েছে রে? ও যেন কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার বদলে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথায়। আর মাত্র দিন আষ্টেক পরে সবার সামনে ও কেমন করে প্রমাণ করে দেবে নিজের আবিষ্কারের কথা? তার চেয়ে বড় কথা, সায়নের হলোটা কি? হঠাৎ মনে হলো, সায়নের আবিষ্কৃত পদ্ধতির প্রয়োগেই ওকে কি সারানো যায় না? এ ব্যাপারে ওর সহযোগী চিকিৎসক আর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানলাম যে সম্পূর্ণ বিদ্যা একমাত্র সায়নেরই আয়ত্তে ছিল। নার্সিংহোম থেকে ফিরে আসার আগে আমার সন্দেহের কথা জানালাম ওই নার্সিংহোমেরই এক সহকারী ডাক্তার, ডক্টর ভাস্কর রাওকে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল এই সব কিছুর পেছনেই একটা ষড়যন্ত্র আছে, অর্থাৎ কেউ এটা ঘটিয়েছে নিশ্চয়ই। ডাক্তার রাও অবশ্য খুব একটা পাত্তা দিলেন না সন্দেহটাকে। ভদ্রলোক দেখলাম কথাবার্তাও বেশি বলেন না। আমার সন্দেহ বদ্ধমূল হলো পরদিন সকালে, যখন জানা গেল সায়নের মৃত্যু ঘটেছে। অবিশ্বাস্য, মর্মন্তুদ, কিন্তু সত্যি। হার্ট ফেল করে মারা গেছে ডাক্তার সায়ন রায়। পৃথিবীর মানুষ হারালো এক মানব দরদী গবেষককে। সম্ভবত সেই সঙ্গে শেষ হলো এক অভিনব চিকিৎসার সব সম্ভাবনা। সায়নের পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে বিষের উপস্থিতি টের পাওয়া গেল। ওই একই বিষ পাওয়া গিয়েছিল তার একটা ব্লাড রিপোর্টে। আমি নার্সিংহোমে গিয়ে ডাক্তার রাওয়ের সঙ্গে দেখা করে বললাম, পুলিশ যা করার করুক, আমার ইচ্ছে তার পাশাপাশি কোনো প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করা হোক। আমার সংবাদপত্রেরও তাই ইচ্ছে। ডক্টর রাও এবারও খুব একটা গা করলেন না, উল্টে বললেন, গোয়েন্দাগিরির শখ তার ছোটবেলা থেকেই ছিল। একবার তো ঠিকই করে ফেলেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ হবেন, পরে অবশ্য মত পরিবর্তন করেন। তা যদি আমি রাজি থাকি, উনি প্রাইভেট ডিটেকটিভ হতে পারেন। এসব শুনে আমার সন্দেহ আরো ঘনীভূত হলো ওনার উপর। যদিও সায়নের স্ত্রী এবং তার কাছের মানুষদের থেকে জেনেছি ডাক্তার রাও ছিলেন সায়নের অতি ঘনিষ্ঠ হিতাকাঙ্ক্ষী বন্ধু, তবু মানুষের লোভ কখন যে ছোবল মারে। আর এক্ষেত্রেও মোটিভও পরিষ্কার, সায়নকে সরিয়ে দিয়ে তার যাবতীয় আবিষ্কার নিজের নামে চালিয়ে দেওয়া যাবে। কারণ যেটুকু জেনেছি, একমাত্র ডাক্তার রাওই সায়নের আবিষ্কারের ব্যাপারে কিছু কিছু জানত। এর 2 দিন পর জানতে পারলাম পুলিশ ভজহরিকে গ্রেপ্তার করেছে। ভজহরি সায়নের বাড়িতে কাজকর্ম করত। শুনে অবাক হলাম। এইরকম এক বিজ্ঞানীকে খুন করে কি পাবে ভজহরি? অর্থাৎ মোটিভ কি? কথাটা রাওকে জিজ্ঞেস করলাম। উনি জানালেন তার নির্দেশ মতোই পুলিশ ভজহরিকে গ্রেপ্তার করেছে। রাও এর উপর আমার ধারণা আরো খারাপ হয়ে গেল। তার মানে একজনকে খুন করেই উনি ক্ষান্ত হননি, খুনের দায় অন্য একজনের ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছেন। যেন আমাকে জবাব দিচ্ছেন এইভাবেই ডাক্তার রাও বললেন, আমি অবশ্য এই কথা বলছি না যে ভজহরি খুন করেছে, আর যদি করেও থাকে তবে হয় সে টাকার লোভে কারোর হয়ে কাজ করেছে, অথবা নিজের অজ্ঞাতেই সাহায্য করেছে প্রকৃত খুনিকে। বলতে পারেন ভজহরিকে কেবল নজরবন্দি করে রাখা হয়েছে, কারণ এখনো পর্যন্ত আমরা তার ব্যাপারে সন্দেহমুক্ত নই। এছাড়া তার একটা সুরক্ষারও প্রয়োজন। এত বড় বিজ্ঞানীকে যারা খুন করেছে তাদের চক্র বিশাল হতে বাধ্য। তাদের হাত থেকে ভজহরিকে বাঁচানো দরকার। আমার মন অবশ্য বলছে ভজহরি নির্দোষ, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ। আমি জিজ্ঞেস করি, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি কোনো ক্লু পেয়েছেন এ ব্যাপারে। পেয়েছি, তবে এই মুহূর্তে বেশি কিছু বলবো না। আগামী 15 তারিখ রবিবার, অর্থাৎ যেদিন ডাক্তার সায়ন রায় তার কাজের প্রমাণ দেবেন ঠিক করেছিলেন, ওই দিন ওনার শোক সভা হবে। ওই দিন আপনিও আসবেন। আর একটা কথা সোজাসুজি বলে দিচ্ছি, আমি কিন্তু আপনাকেও সন্দেহের বাইরে রাখছি না। আপনি গত 1 তারিখে ওনার সাথে নার্সিংহোমে দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলেছিলেন। কিছু মনে করবেন না, আমাদের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা। একেবারে পাকা গোয়েন্দার মতোই শোনালো ডাক্তার রাও এর শেষ কথাগুলো। বললেন, এবার একটা প্রশ্ন করছি, আপনি কি কোনো তামাকের পাউচ উপহার দিয়েছিলেন আপনার বন্ধুকে? প্রশ্ন করি ডাক্তার রাও এমন ভাবে আমার মুখের দিকে তাকালেন
যেন আমার মুখের প্রতিটি রেখা পড়ে নিচ্ছেন। এক মুহূর্ত আমার আর ভালো লাগছিল না ওখানে। তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। আসার আগে দৃঢ় কণ্ঠে জানিয়ে এলাম যে ওরকম কোনো উপহার আমি দিইনি। এরপরে ওখানে কি ঘটেছে আমার বিশেষ জানা ছিল না। হাজির হলাম একেবারে সেই 15 তারিখ, নির্ধারিত সময়ের একটু আগে। শোক সভা শুরু হলো। আমাকে কাগজের জন্য শোক সভা কভার করতে হবে। কি কথা ছিল আর কি ঘটলো। সায়নের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নীরবতা পালনের পর তার স্মৃতিচারণ শুরু হল। হঠাৎই রাও তার প্রসঙ্গ পাল্টে ফেললেন। বললেন, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। তবে খুনি এমন পণ্ডিত এবং বুদ্ধিমান ব্যক্তি হয়েও কিভাবে এমন কাজ করে বসলো সেটাই চরম বিস্ময়। তবে আমাদের সান্ত্বনা যে খুনি এখন এখানেই হাজির হয়েছেন ধরা দেবার জন্য। রাওয়ের কথা শুনে আমার তো গলা শুকিয়ে কাঠ। কি জানি কি মিথ্যে মামলায় আবার জড়িয়ে পড়া। সেদিন তো কত রকমই শুনলাম। না এলেই বোধহয় ভালো হতো। এরকম 7-5 ভাবছি, এমন সময় বাঁদিক থেকে এলোমেলো গোলমালের আওয়াজ ভেসে এলো। দেখি পুলিশ রয়েছে সেই জায়গায়, আর রাও মঞ্চের ওপর থেকে নির্দেশ দিচ্ছেন, অ্যারেস্ট হিম। পুলিশ যাকে ধরলো তাকে আমি চিনি, সাংবাদিকতার সূত্রেই চিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এককালের দুধে ছাত্র, বর্তমানে এক নামকরা মাল্টি ন্যাশনাল কোম্পানির ডিরেক্টর বোর্ডের একজন। মুম্বাইতে বিরাট ওষুধের কারখানা, নাম রমেশ শর্মা। সে এখন মাথা নিচু করে মঞ্চের ওপরে বসে, হাতে হাত করা। এবার রাও তার কাহিনী শুরু করলেন। সন্দেহটা প্রথম থেকেই ছিল ডক্টর রায়ের বিকারের কারণই। সেটা বদ্ধমূল হলো তার মৃত্যুর পরে। বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে বোঝা গেল, কিন্তু কিভাবে কখন সেই বিষ প্রয়োগ করা হয়েছে তা নির্ণয় করতে সময় লেগেছে। লাগারই কথা, এক্ষেত্রে বিষ প্রয়োগের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি মোটেই। একবার রমেশ শর্মার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আবার শুরু করলেন ডাক্তার রাও। দুদিন বাদে জানা গেল, বা বলা যায় নিশ্চিন্ত হওয়া গেল, এর দ্বারাই প্রয়োগ করা হয়েছে মারাত্মক বিষ। বলে একটা সুন্দর পাইপ দেখালেন তিনি। ওই পাইপেই তামাক সেবনের অভ্যাস ছিল সায়নের। ডাক্তার রাও বলে চলেছেন যে তামাকের পাউচ ওই সময় কেনা হয়েছিল, তাতেই বিষ মেশানো হয়েছিল। সে বিষাক্ত রস সংগ্রহ করা হয়েছিল আমার মনে হয় প্রাকৃতিক উৎস থেকে। শর্মাজি বলতে পারবেন আমি ঠিক কিনা। এক ধরনের গাছ থেকে ওই রস সংগ্রহ করা হয়েছে বলে মনে হয়। এই গাছ খুব বিরল প্রজাতির, কিছু কিছু দেখতে পাওয়া যায় হিমালয় অঞ্চল। এর নির্যাস একটা সূচের ডগায় যতখানি উঠে আসে তাতেই নেশা হবে। কিঞ্চিত বেশি হলে মানুষ পাগল হয়ে যাবে। স্লো পয়জনের মাধ্যমে মৃত্যু ঘটানো সম্ভব। আর এই শেষের ঘটনাই ঘটেছে ডাক্তার রায়ের ক্ষেত্রে। যদিও আমি জানি না খুনি প্রকৃতই খুনের ইচ্ছে নিয়ে কাজে নেমেছিল কিনা, তবে তার এখন খুব একটা গুরুত্ব নেই, কারণ খুন সে করেছে এবং তার জন্য শাস্তি সে পাবে। আমার প্রথম সন্দেহ হয়েছিল ওনার চাকর ভজহরির ওপর, কারণ সাধারণত পাউচ সেই দোকান থেকে কিনে আনত। পরে জানতে পারি এক্ষেত্রে অপরাধী অজয় দত্ত, সে ডক্টর রায়ের ড্রাইভার। তাকে ইতিমধ্যে ধরে ফেলা হয়েছে। অর্থাৎ এরপর জানতে বাকি রইল কে অজয় দত্তকে দিয়ে অমন জঘন্য কাজ করালো। প্রথম দিকে জেরা করে পুলিশ অজয় দত্তর কাছ থেকে কিছুই জানতে পারেনি। সিগারেটের দোকানের ছেলেটির, মানে যেখান থেকে ওই পাউচ কেনা হয়েছিল, সে একটা ক্লু দিয়ে দারুণ সাহায্য করেছিল। সে বলল অজয় দত্ত যখন এই পাউচ কিনতে আসে তখন সঙ্গে একটি অন্য লোক ছিল। তাকে একটা কারণে ছেলেটিরও মনে রয়ে গিয়েছিল। এই সঙ্গী লোকটির মুখ ভর্তি বসন্তের দাগ, দারুণ পোশাক আশাক আর চোখে সানগ্লাস থাকায় লোকটি ছেলেটির দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রথমে আমি ভাবতে পারিনি শর্মাজি নিজেই দোকান পর্যন্ত অজয়ের সঙ্গে ছিলেন। পরে ভেবে দেখলাম হতেও পারে, কারণ তিনি হয়তো চেয়েছিলেন গাড়ির মধ্যেই নিজের হাতে বিষ মিশিয়ে পাউচটি যথারীতি প্যাক করে অজয় দত্তর হাতে তুলে দিতে। অবশ্য তিনি হয়তো একেবারে মেরে ফেলতে চাননি ডক্টর রায়কে। তার স্মৃতি লোপ পেলে বা পাগল হয়ে বেঁচে থাকলেই খুনির উদ্দেশ্য সিদ্ধ হতো। সেক্ষেত্রে হয়তো এত জোরদার তদন্ত হতো না। কিছুক্ষণ আগে সেই দোকানদার দূর থেকে শর্মাজিকে শনাক্ত করে গেছে। অবশ্য তার আগে অজয় সব স্বীকার করেছে। সে যাই হোক, শর্মাজির মতো প্রভাবশালী প্রতিভাবান লোককে তো আর সরাসরি আমার কথা মতো কেউ গিয়ে খুনি বলতে পারে না।
পুলিশ গোটা হলটাই ঘিরে রেখেছিল। বাক বিতণ্ডা শুরু হওয়ার পর রমেশ শর্মা যখন রিভলভার বের করার জন্য পকেটে হাত দেন, তখনই তাকে গ্রেপ্তার করেন সামনেই দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের পুলিশ অফিসার। এরপরে তো শর্মাজির মুখই বড় প্রমাণ যে তিনি খুনি। ডাক্তার রাওয়ের ওপর আমার ভীষণ শ্রদ্ধা হচ্ছিল। তিনি তখন বলে চলেছেন, এত সহজে তার মতো একজন বুদ্ধিমান খুনিকে ধরতে পারবো বলে ভাবিনি। তবে তার চেয়ে বড় বিস্ময়, তার মতো একজন মানুষ কেমন করে এই জঘন্য কাজ করলেন, এখনো যে আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে ভিড় করে এলো নানান প্রশ্ন। সায়নের চিকিৎসা পদ্ধতিকে কি কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে? কি ছিল রমেশ শর্মার মোটিভ? শুধুই কি কিছু ওষুধ কোম্পানি আর স্বার্থান্বেষী ডাক্তারের ভবিষ্যৎ, না আরো কিছু? এরপর ডাক্তার রাওয়ের নিরাপত্তার ব্যবস্থা হবে তো? ওনার সাথে অনেক আলোচনা আছে আমার। আপাতত লেখাটা এখানেই শেষ করছি।